ME 461 এ আজকে আমার যে পাঠটুকু আছে সেখানকার 7th লেকচার তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমাদের টপিকটা একটু ইন্টারেস্টিং। টপিকটা ওকে, শুধু নাম হচ্ছে লোকেশন। লোকেশন তোমরা শুনতে পাচ্ছ কি? জি স্যার। ওকে, জি স্যার, শোনা যাচ্ছে। লোকেশন বলতে আমরা আসলে কি বুঝি? আমরা একদম সিম্পলি যদি চিন্তা করি যে কোনো একটা স্পেসিফিক পয়েন্ট, একটা স্পেসিফিক প্লেস, তো কখন সেটাকে লোকেশন বলা হচ্ছে? যখন আমি একটা প্লেসকে লোকেশন বলছি যখন সেখানে কোনো কিছু থাকবে, একটা বাড়ি হতে পারে, ইন্ডাস্ট্রি হতে পারে, শপ হতে পারে, তখনই কিন্তু সেটাকে লোকেশন বলছি। আমি ঘুরতে যাব, লোকেশনটা কোথায়? কোনো স্পেসিফিক মটো ছাড়া প্লেসকে লোকেশন আমরা ইউজুয়ালি বলি না। তো লোকেশন এখন আমরা যদি চিন্তা করি যে আমরা একটা বাড়ির কথা ভাবি, যে বাড়ির লোকেশন কোথায় হতে পারে? আমরা কি কি ভাববো একটা বাড়ি করার ক্ষেত্রে? যে আজকে সামহাউ আমার কাছে এই পরিমাণ অ্যাসেট আছে যে আমি এটা দিয়ে বাড়ি করবো। বাড়িটা আমি কোথায় করব? একদম পাহাড়ের উপরে গিয়ে করব, নাকি সমুদ্রের কাছে গিয়ে করব, নাকি শহরের ব্যস্ততম জায়গাগুলোর মধ্যে করব, নাকি গ্রামে গিয়ে করব? আমি কোথায় আসলে করব? এই যে প্রশ্নগুলো কিন্তু চলে আসছে, কোথায় আমি বাড়িটা করব। একই রকম ভাবে আমি যখন একটা ইন্ডাস্ট্রি করব, আমাদের কোর্স রিলেটেড যেটা, যে প্রোডাকশন এন্ড অপারেশনস ম্যানেজমেন্ট, এই যে একটা ইন্ডাস্ট্রি লাগবে প্রোডাকশন করার জন্য, ইন্ডাস্ট্রির লোকেশনটা কোথায় হবে সেটা নিয়ে কিন্তু আজকে আমাদের পড়াশোনা। একটা ইন্ডাস্ট্রির লোকেশনটা কোথায় হবে এবং এটা কিসের উপর ডিপেন্ড করে সেগুলো নিয়ে আজকে আমাদের আলোচনা। লাইন্স গুলো একটু দেখি। An important strategic level decision making for an organization, one of the key features of a conversion process when we can see বুঝায় আমাদের স্ট্র্যাটেজিক প্ল্যানিং আর ট্যাকটিক্যাল প্ল্যানিং বলতে দুটো টার্ম আছে ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্টে আছে। তোমাদের লেভেল 4 টার্ম 2 তে মোর দেন 2 ইয়ার্স প্ল্যানিং কে বলা হয় স্ট্র্যাটেজিক প্ল্যানিং, মোর লেস দেন 2 এটা ট্যাকটিক্যাল প্ল্যানিং। ওকে, এখন আমরা একটু দেখি কেন ইম্পর্টেন্ট কেন। খেয়াল করি যে আমরা প্রায় পেপারে দেখছি সুন্দরবনের 10 কিলোমিটার পেরিফেরিতে রামপাল প্রজেক্ট। আমরা পেপারে অনেকবার দেখেছি এটা। এই প্রজেক্টটা সুন্দরবনের কাছে হওয়াতে সুন্দরবনের উপর যে ব্যাড ইম্প্যাক্টটা আসবে সেই ইম্প্যাক্ট নিয়ে অনেক লেখালেখি হয়েছে। তো এই রামপাল প্রজেক্ট কোল ফায়ার্ড পাওয়ার প্ল্যান্ট, এই যে লোকেশন, এখানে খেয়াল করো প্ল্যান্ট লোকেশন বলা আছে, প্ল্যান্ট প্লেস বলা নাই, প্ল্যান্ট লোকেশন। এই যে আমরা যে বলছি যে সুন্দরবনের কাছে প্ল্যান্টের লোকেশনটা ভালো না, কেন বলছি, কিসের প্রেক্ষিতে বলছি আসলে আমরা, এই ফ্যাক্টরস গুলো আসলে আমরা আজকে আমাদের আলোচনায় জানব। কি কি আছে আমরা দেখি, ফ্যাক্টরস রিলেটিং টু লোকেশন। কি কি ফ্যাক্টর আছে খেয়াল করি আমরা। ওয়াটার, মার্কেট, ক্যাপিটাল, লেবার, র মেটেরিয়াল, পাওয়ার, ল্যান্ড, ট্রান্সপোর্ট, কমিউনিকেশন, অনেক কিছু কিন্তু চলে আসছে এখানে। তো এই প্রত্যেকটার এগেইনস্টে আমার কিছু কিছু লাইন্স আছে, কিছু কিছু স্টেটমেন্ট আছে, আমি সেগুলো একটু দেখি। আমি যখন একটা ইন্ডাস্ট্রিকে চিন্তা করব যে আমি ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টে যাব, র মেটেরিয়াল, প্রোডাকশন এন্ড ডেলিভারি অফ প্রোডাক্ট, ওখানে যে ফ্যাক্টরগুলোকে দেখলাম সেই ফ্যাক্টরগুলোকে আমরা এবার একটু ক্যাটাগরাইজ করে দেখার চেষ্টা করছি। র মেটেরিয়াল, প্রোডাকশন এন্ড ডেলিভারি অফ প্রোডাক্ট, এগুলোকে আমরা একটা ক্যাটাগরিতে নিয়ে এসেছি।
প্রক্সিমিটি টু র ম্যাটেরিয়াল সাইট, এটা ইম্পর্টেন্ট, একটু খেয়াল করবো ওয়ান আফটার ওয়ান। যে র ম্যাটেরিয়াল যেখানে, সেখানে ইন্ডাস্ট্রি হওয়া ভালো, কাছাকাছি র ম্যাটেরিয়াল যেন খুব দ্রুত পৌঁছায়। অ্যাভেলেবিলিটি অফ ফেভারেবল লেবার ফোর্স অ্যান্ড লেবার, তো লেবার ফোর্সটা থাকতে হবে, ওখানে লোকজন থাকতে হবে আশেপাশে, স্বাভাবিক ব্যাপার। ক্লাইমেট কন্ডিশন, টেম্পারেচার, হিউমিডিটি, রেইনফল, এটাও খেয়াল রাখতে হবে। আমি ওপেন স্পেসে এমন একটা কাজ করতে পারবো না যেখানে রেইনফল বেশি। টেম্পারেচার একটা ফ্যাক্ট, আমরা জানি এটা। অ্যাভেলেবিলিটি অফ এনার্জি সোর্স, দ্যাট মিন্স গ্যাসের লাইন আছে কিনা, ইলেকট্রিসিটির লাইন আছে কিনা, সেটা একটা। অ্যাভেলেবিলিটি অফ ওয়াটার সাপ্লাই এন্ড ওয়াস্ট ডিসপোজাল, নিয়ারেস্ট ওয়াস্ট ডিসপোজালটা কোথায়, ওয়াটার সাপ্লাই আছে কিনা অ্যাভেলেবল, সেটা জানতে হবে। প্রক্সিমিটি টু মার্কেট, আমি যে ফিনিশড গুডসটা রেডি করব সেখান থেকে মার্কেট প্লেস যেখানে আমার প্রোডাক্টটা যাবে সেটা কত দূরে। এবং ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটি, আমার নিয়ারেস্ট যে সিটি আছে বা নিয়ারেস্ট যে বিজিয়েস্ট প্লেস আছে সেখান থেকে আমার ইন্ডাস্ট্রি ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটিটা কি সেটা আমাকে কনসিডার করতে হবে। এই গেল। আমরা কিন্তু কোনোটাই এখান থেকে অ্যাভয়েড করতে পারবো না যে না এইটা দরকার না এইটা দরকার, এই ধরনের কোনো সুযোগ নেই আসলে। তো আমরা রিলেটিভ অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস নিয়ে আলোচনা করব। নেক্সট, রিকোয়ারমেন্ট অফ ওয়ার্কফোর্স, যারা কাজ করবে তাদের একটা আমার প্রয়োজন আছে। কি কি আছে, এই ওয়ার্কফোর্স যারা আছে তাদের কি কি রিকোয়ারমেন্ট থাকতে পারে, যেমন তাদের এডুকেশনাল ফ্যাসিলিটিস ফর দ্য চিলড্রেন অফ দ্য স্টাফ, যারা ওয়ার্কফোর্স তাদের চিলড্রেনদের এডুকেশনাল ফ্যাসিলিটিস কাছাকাছি আছে কিনা, রিক্রিয়েশনাল ফ্যাসিলিটিস আছে কিনা, মার্কেট এবং হেলথ ফ্যাসিলিটিস আছে কিনা, কমিউনিকেশন ফ্যাসিলিটিস আছে কিনা, মেইল, টেলিফোন, ইন্টারনেট লাইন আছে কিনা, সোশ্যাল লাইফ কি, এটা ইম্পর্টেন্ট। ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটিস ফর দ্য পার্সোনেল, এটা ইম্পর্টেন্ট। খেয়াল করে এগুলো কিন্তু আমরা সচরাচর অতটা চিন্তা, কিন্তু একটা বাড়ি যখন আমি করবো, সাপোজ আমি যদি আমার বাড়ির কথা চিন্তা করি, বাড়িটা এমন জায়গায় আমি করতে চাই যেখান থেকে মার্কেট কাছে, যেখান থেকে পার্ক কাছে, যেখান থেকে স্কুল কাছে, যেখান থেকে বাজার কাছে, যেখান থেকে হসপিটাল কাছে, যেখানে ইন্টারনেট লাইন আছে, কারেন্টের লাইন আছে, ওয়াটার লাইন আছে, যেখানকার পরিবেশটা ভালো, রেসিডেন্সিয়াল এরিয়া, সোশ্যাল লাইফ, এবং সেখানে বের হইলেই রিক্সা পাওয়া যায়, বের হইলেই ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটিস আছে। তুমি চিন্তা করো, এই যে আমি যে কথাগুলো বললাম এটা কিন্তু একটা রিয়েল থিঙ্কিং। তুমি যদি এখন ভাবো যে কোথায় হতে পারে, হোয়াট উড বি ইওর নেক্সট লোকেশন, তুমি কোথায়, কোন সিটির ইনহ্যাবিটেন্টস হিসেবে তুমি থাকতে পছন্দ করো, স্বাচ্ছন্দ্য বোধ করবে, যেখানে এই ধরনের ফ্যাসিলিটিস গুলো আছে সেটাতেই স্বাচ্ছন্দ্য বোধ করবা। এখন এইটা কেন আসছে এখানে, আমার ইন্ডাস্ট্রিটা যেখানে হবে সেখানে যদি আমি রেসিডেন্সিয়াল ফ্যাসিলিটিস যদি রাখি, তাহলে সেইখানে যে মানুষগুলো থাকবে তাদের এই ফ্যাসিলিটিস গুলো প্রয়োজন আছে। ঠিক আছে, আমরা নেক্সট দেখি অন্য কি কি ফ্যাক্টর আছে, যেমন ট্যাক্স, গভর্নমেন্টের ট্যাক্স, রিজিওনাল লস অ্যাপ্লিকেবল টু এরিয়া, একটা এরিয়ার ট্যাক্স কত, বা গভর্নমেন্টের কোনো লিমিটেশন আছে কিনা, কোনো অ্যাডভাইস আছে কিনা কোথায় যেতে হবে না যেতে হবে, কস্ট, ল্যান্ডের কস্ট, এবং ফিউচার এক্সপানশন ফ্যাসিলিটিস। ফিউচার এক্সপানশন ফ্যাসিলিটিস, যে আমি আজকে করছি 10 বছর পর আমি এটা কোথায় নিয়ে যেতে চাই, সেই ধরনের জায়গা থাকতো। যেমন কুয়েট 100 একরে করা, এখন আর জায়গা নাই, কোথায় করবে, কুয়েট বিল্ডিং করতে পারছে না, আমাদের এখানে জায়গা আছে, আমরা কাজ করতে পারতেছি। ঠিক আছে, কমিউনিটি অ্যাটিটিউড, কমিউনিটি আমার সারাউন্ডিং লোকজন কেমন, এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, কুয়েটের আশেপাশে লোকজন বা রুয়েটের আশেপাশে লোকজন সবাই রুয়েট এবং কুয়েটের যে স্টাফ আছে, স্টুডেন্টস যারা আছে, তাদেরকে মানে প্রমোট করার জন্য, তাদেরকে হেল্প করার জন্য রেডি হয়ে থাকে। আমাদের আশেপাশের লোকজন রেডি হয়ে থাকে কিভাবে এদের কাছ থেকে বেশি টাকা ইনকাম করা যাবে। ঠিক আছে, তুমি ভর্তি পরীক্ষার সময়টা সিনারিওর কথা চিন্তা করো, যে খুলনা এবং রাজশাহীতে হোটেলস গুলো রিডাকশন প্রাইসে, কোনো ক্ষেত্রে তারা ফ্রি অফ কস্ট দেয় রুমগুলো। আমাদের এখানে চিন্তা করো, ভর্তি পরীক্ষার দিন বা তার আগের দিন কাপ্তে রাস্তার মাথা থেকে চুয়েট গেট পর্যন্ত ট্রান্সপোর্ট কস্ট কত, ইউজুয়াল টাইম 25 টাকা হলে ওই সময় 50 টাকা হয়ে যায়। ঠিক আছে, এই যে কমিউনিটি অ্যাটিটিউড, যে আমাদের প্রতি কমিউনিটি অ্যাটিটিউড। তুমি পাহাড়, এই যে 69 পাড়া বাজারে যাও, তুমি এখানে যে জিনিসপত্রগুলো পাবা এবং যে দামে পাবা, ইউজুয়ালি চুয়েট ছাড়া, পাহাড়তলি ছাড়া আশেপাশে যে কোনো জায়গায় এই জিনিসের দাম কম। কারণ এখানকার মার্কেটের লোকজনের ধারণাই হচ্ছে যে এখানে যারা থাকে তারা অনেক পয়সাওয়ালা,
তাদের কাছে যেভাবে নেওয়া যায় তারা কোথাও যাবেও না, এখান থেকেই কিনবে, তাদের হাতে সময় নেই। এটা কমন একটা থিংকিং। তো এই যে আলোচনাগুলো করলাম এতক্ষণ পর্যন্ত, যে র মেটেরিয়াল, প্রোডাকশন, ডেলিভারি অফ প্রোডাক্ট, আর যারা ওয়ার্কফোর্স থাকবে তাদের যে ফ্যাসিলিটিস গুলো, আর অন্যান্য যে ফ্যাক্টর আছে যেগুলো বলছে, এই ফ্যাক্টর গুলোর এগেইনস্টে আমরা আজকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কিছু ইন্ডাস্ট্রির লোকেশন জাজ করব, whether they are well placed or not, আমরা সেটা একটু জাজ করব। ঠিক আছে, এই কথা কি শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার শুনতেছি। জি স্যার, পাচ্ছি স্যার। ওকে, ঠিক আছে। Yes, sir. নেক্সট আমরা জাস্টিফিকেশন, লোকেশনের জাস্টিফিকেশন করব। রিফাইনারি আর পতেঙ্গা, পতেঙ্গায় যে ইস্টার্ন রিফাইনারি আছে, শুধু ইস্টার্ন রিফাইনারি না, তুমি দেখো যে সুপার পেট্রোকেমিক্যাল বা রিফাইনারি যতগুলো আছে সবগুলোই সমুদ্রের পাড়ে। তোমরা কি এটা জানো? সবগুলোই কিন্তু সমুদ্রের পাড়ে। হ্যাঁ, কেন? এখন আমাকে এই যতগুলো ফ্যাক্টর নিয়ে আলোচনা করলাম, সবগুলো ফ্যাক্টরকে আমার রিলেটিভলি চিন্তা করতে হবে। হ্যাঁ, আমার টপ প্রায়োরিটি কিন্তু প্রোডাক্ট, র মেটেরিয়াল, ম্যানুফ্যাকচারিং কোম্পানি, প্রথম কাজ আগে হচ্ছে এগুলো, তারপর অন্যান্য যা কিছু আছে সেটার ফ্যাসিলিটিস আমি দেখি। তো এই রিফাইনারির র মেটেরিয়াল কি? ক্রুড অয়েল। ক্রুড অয়েল বাংলাদেশে নাই, বাইরে থেকে আনতে হয়, ট্যাঙ্কারে করে নিয়ে আসে। তো ট্যাঙ্কারে করে নিয়ে আসলে সেই ট্যাঙ্কার গুলো সি দিয়ে কিন্তু খুব কাছাকাছি এমন একটা জায়গায় হওয়া উচিত আমাদের প্ল্যান্টটা, যেখান থেকে সি থেকে সরাসরি আমি র মেটেরিয়ালটা প্ল্যান্টে নিয়ে আসতে পারবো। তুমি আরো নাম শুনে থাকবে, মিরসরাই ইকোনমিক জোন, অনেকগুলো গ্যাস প্ল্যান্ট হচ্ছে, এলপিজি প্ল্যান্ট হচ্ছে অনেকগুলো, সব সমুদ্রের ধার ঘেঁষে। কারণ হচ্ছে এই র মেটেরিয়াল অ্যাভেলেবিলিটি, বাইরে থেকে যেগুলো আসছে সেগুলো কম খরচে, কম পরিশ্রমে এবং কম রিস্কে আমি আমার ইন্ডাস্ট্রিতে ইন করাতে পারছি। তো রিফাইনারি পতেঙ্গায় না হয়ে তুমি জাস্ট চিন্তা করো যে রিফাইনারি যদি চিটাগং শহরে হতো তাহলে কি হতো? ইস্টার্ন রিফাইনারি চিটাগং শহরে যদি হতো কি হতো আসলে? তুমি খেয়াল করো, এই সি থেকে তোমার র মেটেরিয়াল সবগুলোকে কিন্তু ট্রান্সপোর্ট করে আবার শহরের মধ্যে নিয়ে আসতে হতো। এটা কাইন্ড অফ রিস্কি জব, ঠিক আছে, প্লাস অনেক সময় যাবে। তার থেকে বরঞ্চ কি করেছে তারা, ওয়ার্কফোর্সকে তারা ইস্টার্ন রিফাইনারিতে নিয়ে গিয়েছে শহর থেকে, তাদেরকে প্রতিদিন গাড়িতে করে মুভ করানো খুব ইজি। আবার এই ধরনের রিফাইনিং এর কি তোমার সবসময় খুব বিপজ্জনক সিচুয়েশনে থাকে, কারণ ক্রুড অয়েল যে কোনো মুহূর্তেই তোমার যদি আগুন লেগে যায় তাহলে দুর্ঘটনার সম্ভাবনা থেকে যায় প্রত্যেকটা জায়গায়। এখান থেকে ক্রুড অয়েল থেকে আমি রিফাইনিং করে পেট্রোল, ডিজেল সবই তো আসছে, কেরোসিন। তো সি এর পাশে থাকলে আমার যে কোনো ধরনের সেফটি মেজারের জন্য আমার কিন্তু সি থেকে একটা হিউজ অ্যামাউন্ট অফ ওয়াটার সাপ্লাই, আমি যেটা মানে প্রয়োজনের সময় বিপদে কাজে লাগাতে পারবো। তো রিফাইনারি আসলে পতেঙ্গায় না হয়ে যদি শহরের মধ্যে হয় এটাও হবে না, আবার যদি নদীর পাশে হয় তাও সমস্যা, কারণ যে ক্রুড অয়েল গুলো আমার ট্যাঙ্কারে আসবে সেই ট্যাঙ্কার গুলো আসলে ওই নদী দিয়ে যাবে না, ঠিক আছে। তো রিফাইনিং একদম খুলনায় ওই সি পোর্টের কাছে হতে পারে, মংলায় হতে পারে, চিটামাং, দ্যাট মিন্স সি এর পাশে থাকবে, ঠিক আছে। তুমি আরো অন্যান্য বড় বড় যে রিফাইনিং ইন্ডাস্ট্রি গুলো আছে দেশের বাইরে, তুমি সেগুলো দেখবা, লোকেশন দেখবা সব সি এর পাশে। নেক্সট, গার্মেন্টস ফ্যাক্টরি ইন টাউন এরিয়া। ওকে, তো গার্মেন্টস ফ্যাক্টরির তোমার র মেটেরিয়াল কি? স্পিনিং মিল থেকে যে সুতোগুলো আসে সেগুলো, স্পিনিং মিল গুলো সব টাউন এরিয়ার আশেপাশেই আছে। স্পিনিং মিলের যেহেতু তোমার র মেটেরিয়াল হচ্ছে কটন, সো কটন তোমার যে এটাও ইম্পোর্ট করতে হয়, বাট এটা কি শিপে করে এসে আমি যখন পোর্ট থেকে আমি নিয়ে যাব, এটা ট্রান্সপোর্টেশন অতটা প্রবলেম না। এখন কেন গার্মেন্টস
টাউন এরিয়াতে কেন? আমি এটা সি এর পাশে তো করতে পারতাম, পোর্টের পাশে করতে পারতাম একদম। হ্যাঁ, এর কারণটা হচ্ছে গার্মেন্টস কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভে একটা কি এক্সপোর্ট ওরিয়েন্টেড অর্গানাইজেশন। আর গার্মেন্টসে কিন্তু হিউজ অ্যামাউন্ট অফ ওয়ার্কফোর্স লাগে, যাদের বেতন খুবই কম, যারা যেহেতু গার্মেন্টসের কারোরই রেসিডেন্সিয়াল কোনো ফ্যাসিলিটিস নাই, তাহলে গার্মেন্টসটা এমন জায়গায় হইতে হবে যেখান থেকে তার আশেপাশে প্রচুর থাকার জায়গা আছে, যেখানে ওয়ার্কাররা গিয়ে থাকতে পারবে তাদের মতো করে, যে লো প্রাইস অ্যাভেলেবল জিনিসপত্র এবং থাকতে পারবে সেইখানে। এই ধরনের একটা জায়গায় গার্মেন্টস থাকা দরকার। দেখো, গার্মেন্টস কিন্তু রংপুরে কোনো গার্মেন্টস নাই, নারায়ণগঞ্জে গার্মেন্টস বেশি, ঢাকায় গার্মেন্টস বেশি, চট্টগ্রামে গার্মেন্টস বেশি। কারণটা কি বলো? এক্সপোর্ট প্রসেসিং জোন গুলো এই জায়গায় আছে, যেহেতু এটা রপ্তানিমুখী জিনিস। তাহলে আমি এমন একটা জায়গায় এখন তুমি চিন্তা করো, ফিনিশ গুডস ট্রান্সপোর্ট করা আর র ম্যাটেরিয়াল ট্রান্সপোর্ট করা, কোনটাতে রিস্ক বেশি? ডেফিনেটলি ফিনিশ গুডসে বেশি রিস্ক, কারণ একটা প্রসেসিং হইতে তো সেখানে আমার সময় গিয়েছে, আমার স্পেস ইউটিলাইজেশন হয়েছে, টাইম গিয়েছে, এখানে অনেক এক্সপেন্ডিচার হয়েছে। তো গার্মেন্টস ফ্যাক্টরি যদি টাউন এরিয়াতে না, যদি ভিলেজে হয়, তাহলে কিন্তু খেয়াল করো, একটা যে কোনো মনে করো কর্ণফুলী নদীর পাশে একটা গার্মেন্টস হইলো, আর চিটং শহরের মধ্যে একটা গার্মেন্টস হইলো। এই যে কাপ্তে রাস্তার মাথা যখন আমরা পার হই, তখন এর আশেপাশে কিন্তু বেশ কয়েকটা গার্মেন্টস আছে। ওইখানে যে তোমার আবাসিক ফ্যাসিলিটিস, এটা কিন্তু রাউজানে নাই, এটা কিন্তু রাঙ্গুনিয়াতে নাই, এটা কর্ণফুলীর পারে না, এটা পতেঙ্গাতে নাই, বুঝতে হবে এটা। এবং ওখান থেকে এক্সপোর্ট প্রসেসিং জোন আমার রপ্তানি মুখে, যেহেতু এখানে খুব দ্রুত আমি প্রোডাক্টটা সাপ্লাই দিতে পারবো। তো এই জন্যই গার্মেন্টস ফ্যাক্টরি গুলো টাউন এরিয়াতে ভালো আছে। সুগার মিলস ইন নর্থ বেঙ্গল কেন? সুগার মিল গুলো ঢাকায় হতে পারতো, হ্যাঁ, তোমার এই জায়গায় হতে পারতো, কেন নর্থ বেঙ্গলে? এইখানে র ম্যাটেরিয়াল একটা ফ্যাক্টর আছে। সুগার মিলের র ম্যাটেরিয়াল হচ্ছে সুগার ক্যান, ফিনিশ গুডস হচ্ছে সুগার। তুমি খেয়াল করো, সুগার ক্যান যে র ম্যাটেরিয়াল, এই যে এত হিউজ অ্যামাউন্ট অফ র ম্যাটেরিয়ালের ফিনিশ গুডস এর কিন্তু ভলিউম অনেক কম। এই যে ওয়েট লুজিং র ম্যাটেরিয়াল যেগুলো, এগুলো ট্রান্সপোর্ট করার থেকে ফিনিশ গুডসে অনেক কম। যেমন ইন্ডাস্ট্রি হওয়া উচিত, তারপরে অন্যান্য হিসাব। এখন তুমি খেয়াল করে দেখবা, সুগার মিলে যারা চাকরি করে, ওয়েল কোয়ালিফাইড মানুষজন সুগার মিলে যারা চাকরি করে, তারা খুব একটা স্যাটিসফাইড না। কারণটা হচ্ছে স্যালারি না, কারণটা হচ্ছে তাদের ফ্যাসিলিটিস। এটা এমন একটা জায়গায়, এই যেমন এখানে লেখা আছে রংপুর সুগার মিল মহিমাগঞ্জ গাইবান্ধা। মহিমাগঞ্জ যে জায়গাটাতে, এই জায়গাটা তোমার রিক্রিয়েশনাল ফ্যাসিলিটি, মার্কেট, হসপিটাল, এই ফ্যাসিলিটিস কিন্তু খুবই পুয়ার। রংপুর শহর থেকে মহিমাগঞ্জের ডিস্টেন্স অ্যারাউন্ড তোমার প্রায় 60 to 70 কিলোমিটার। ঠিক আছে, তো এই যে মার্কেট, তারপরে তোমার রিক্রিয়েশনাল ফ্যাসিলিটিস, এডুকেশনাল ফ্যাসিলিটিস ওই ওয়ার্কম্যানদের, এগুলো কিন্তু মহিমাগঞ্জে অতটা অ্যাভেলেবল নয়। কিন্তু শুধুমাত্র এই যে ওয়েট লুজিং র ম্যাটেরিয়ালের কারণেই এই সুগার মিলগুলো র ম্যাটেরিয়াল সাইটে হয়েছে, যাতে করে আমি খুব ইজিলি এটা ট্রান্সপোর্ট করতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে ফ্যাক্ট। আমি এক্স্যাক্টলি দেখার চেষ্টা করছি রংপুর থেকে মহিমাগঞ্জ কত দূরে। হ্যাঁ, গাইবান্ধা আমার বাসার পাশে। তোমার বাসার পাশে রংপুর থেকে মহিমাগঞ্জ 83 কিলোমিটার। আমি মহিমাগঞ্জ গিয়েছিলাম 2 বার।
স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। স্যার তাহলে স্যার আমাদের চুয়েট স্যার গ্রামে কেন? বলবো, সবকিছুই বলবো। তোমার এই কোশ্চেনের অ্যান্সার আছে, আমি সব দিব তোমাদের। আগে শোনো, তারপরে আমি সবগুলো কোশ্চেনের অ্যান্সার দিব। নেক্সট আমরা যাচ্ছি একটু জুট মিলস ইন ঢাকা, চিটাগং, খুলনা এরিয়া। এইটা আরেকটা ইম্পর্টেন্ট বিষয়। জুট মিল গুলো তাহলে কেন ওই যে নারায়ণগঞ্জ, ঢাকা, খুলনা, চিটাগং কেন? তুমি চুয়েট থেকে কাপ্তাই দিকে যাবা, আশেপাশে বেশ কিছু তুমি জুট মিল দেখবা। তারপরে সিটি গেট থেকে তুমি মিশরের দিকে সীতাকুণ্ড দিয়ে যেতে দেখবা বেশ কিছু জুট মিল। কেন? একটু আগে জুট কি এই অঞ্চলে বেশি হয় না? কিন্তু জুট কিন্তু ঢাকা, চিটাগং, খুলনায় বেশি হয় না। তাহলে ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে ঢাকা, চিটাগং, খুলনায় এক্সপোর্ট প্রসেসিং জোন আছে। এই জুট মিলও কিন্তু যখনকার সময়ে জুট মিল গুলো এস্টাবলিশড, ওই সময় কিন্তু জুট 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড ছিল। খেয়াল করে দেখো ওই সময়টাতে 50, 60, 70। তো সুগার ক্যান থেকে সুগার, এই যে ওয়েট লুজ হচ্ছে, র জুট থেকে ফিনিশড জুট প্রোডাক্টের কিন্তু ওয়েট লুজ এরকম হচ্ছে না, খুবই কম। সেক্ষেত্রে ট্রান্সপোর্ট আমি কোনটার করব? র জুটের করব না ফিনিশ প্রোডাক্টের করব? ডেফিনেটলি র জিনিসের, কারণ এটাতে রিস্ক কম। তো আর এই ঢাকা, চিটাগং, খুলনায় করার কারণ হচ্ছে এক্সপোর্ট প্রসেসিং জোন যেহেতু কাছাকাছি, এই জন্য জুট মিলগুলো এই কারণেই এই সাইডটাতে বেশি। হোয়ারাস জুট মিলের কিন্তু রুট মানে র ম্যাটেরিয়াল জুট যেটা, সেটা কিন্তু ঢাকা, চিটাগং, খুলনায় থেকেও অন্যান্য জায়গায় বেশি হয়, বাট ইটস ইজি টু ক্যারি দ্য র ম্যাটেরিয়ালস দেন দ্য ফিনিশড প্রোডাক্ট। ওকে, আমরা নেক্সট দেখি। দেখো তোমার এই কোশ্চেন অ্যান্সার এবার পাবা। চুয়েট এট রাউজান, we will discuss now whether our beloved institution is located at its appropriately or not. Okay, তো প্রথম কথা হচ্ছে চুয়েটটা যখন এস্টাবলিশ হয়েছে তখনকার সময়ে সালাউদ্দিন কাদের চৌধুরীর বাবা, মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরীর বাবা, উনি কিন্তু এই চুয়েটের জন্য জায়গা দিয়েছেন এবং চিটাগং ইউনিভার্সিটির জন্য জায়গা দিয়েছেন। ওনার জায়গা, যে জায়গা দিয়েছে সেখানেই চুয়েটটা এস্টাবলিশড। তো যেখানে দিয়েছে সেখানেই চুয়েট করতে হবে, কোনো সন্দেহ নাই। আমরা জাস্টিফাই করব যেটা পারফেক্ট প্লেসে আছে কিনা, ঠিক আছে? তো ডেফিনেটলি এটা পারফেক্ট প্লেসে নাই। খেয়াল করো কেন নাই। চুয়েটের র মেটেরিয়াল হচ্ছে স্টুডেন্টস, আন্ডারগ্রেড স্টুডেন্টস যারা, তারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এখানে পড়তে আসে। এইটা যদি শহরেও হতো তাহলে তারা পড়তে আসতো। সো র ম্যাটেরিয়ালের ব্যাপারে কোনো প্রবলেম নাই। এখন এর সাথে যেহেতু এটা ম্যানুফ্যাকচারিং কোনো প্রোডাক্ট না, এটা হিউম্যান রিসোর্স রিলেটেড প্রোডাক্ট ইনস্টিটিউশন, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট রিলেটেড ইনস্টিটিউশন, এটা যদি শহর এরিয়ায় থাকে অনেক সুবিধা, কারণ এর সাথে অ্যাসোসিয়েটেড যে মানুষজন আছে তাদের রিক্রিয়েশন, তাদের মার্কেট, তাদের হেলথ, তাদের ট্রান্সপোর্টেশন সবকিছুই অনেক ভালো হতো। ঠিক আছে? তো স্বাভাবিকভাবেই চুয়েট এট রাউজান ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট। হোয়ারাস তাহলে আমি বলতে পারি তাহলে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র কি পারফেক্ট জায়গা? এটা তো আরো ভিতরে। ডেফিনেটলি ওইটা অ্যাপ্রোপ্রিয়েট। কারণ কি, এটা র ম্যাটেরিয়ালস হচ্ছে যে ওয়াটার, সেই ওয়াটারের সোর্স কাপ্তাই লেক থেকে আসে, এটা অন্য কোথাও হওয়ার কোনো সুযোগই নাই। ওকে, তাহলে আমরা বলি এই যে রাউজান পাওয়ার প্ল্যান্ট যেটা আছে, এই যে আমাদের পাশেই তাপবিদ্যুৎ কেন্দ্র আমরা যেটা বলি, সেটা কি পারফেক্ট লোকেশনে আছে? ওটাও তো শহর থেকে এত দূরে, বলতে হবে ওইটা পারফেক্ট লোকেশনে আছে। ইয়েস, কারণটা কি? পারফেক্ট, কারণ স্যার ওইটা থেকে যেই এমিশন হয়, ধোঁয়া টোয়া, এগুলা তো শহরের জন্য ধোঁয়া খুবই কম। ধোঁয়ার থেকেও তুমি যত এরকম স্টিম পাওয়ার প্ল্যান্ট দেখবা, মাইন্ড ইট, স্টিম পাওয়ার প্ল্যান্ট যত দেখবা সবগুলো নদীর পাড়ে। তুমি শিকলবাহা পাওয়ার স্টেশন দেখো কর্ণফুলীর পাশে, তুমি বুঝতে পারছি স্যার। সেই হিসেবে স্যার নদীর পাড়ে থাকলে আমার স্টিম এর মানে এই যে সুবিধা, ওয়াটারের সোর্স এবং সিঙ্ক, আমরা থার্মোডাইনামিক্সে যেটা পড়ছি, ওয়াটারের সোর্স এবং সিঙ্ক, এটা খুবই ইম্পর্টেন্ট। আমার যে কন্ডেন্সারে যে আমার ড্রপলেটস গুলো, স্টিম ড্রপলেটস গুলো কন্ডেন্সারে গিয়ে যেটা আবার ওয়াটারে কনভার্ট হচ্ছে, কেন হচ্ছে বলো? বাইরে থেকে আমি ওয়াটার সাপ্লাই দিচ্ছি, ওয়াটারের একটা লেয়ার আছে, এই যে হিটেড ওয়াটারটা এটা কোথায় যাবে?
কোনটা হিটেড, বাইরে যেটা আসলো, ভিতরের তো যে সার্কেল মানে তোমার ওয়াটার লুপ, যেটা ওয়াটার লুপের ওয়াটার তো ঘুরতেছে সেটা না, এই তোমার বয়লার থেকে বের হয়ে এই তোমার টারবাইন ঘোরানোর পরে যেটা তোমার কন্ডেন্সারে যেটা আসলো, কন্ডেন্সারে এই যে স্টিমটাকে আমি যে ওয়াটারে কনভার্ট করছি কি দিয়ে, এক্সটারনালি তাকে ওয়াটারের সাথে সংস্পর্শে নিয়ে আসতেছি। এই যে ওয়াটারটা, হিটেড ওয়াটারটা, এটা আমি কোথায় ফেলে দিব? তুমি খেয়াল করবে এই যে রাউজান পাওয়ার প্ল্যান্টের পাশেই দেখবে একটা ড্রেন আছে অনেক বড়, এটা খেয়াল করবে একদম রাস্তার পাশেই কিন্তু, ঠিক আছে? তো এই শিকলবাহা পাওয়ার স্টেশন, এটা স্টিম পাওয়ার প্ল্যান্ট, এটাও কিন্তু নদীর পাশে। তোমার এই যে নরসিংদীতে একটা আছে পাওয়ার প্ল্যান্ট, ঠিক আছে? প্লাস আরো একটা জিনিস আমি তোমাকে বলি, নদীর পাড়ে আর কি কি আছে, তোমার এই যে যত সিমেন্ট ইন্ডাস্ট্রি বলো, এরপরে ফার্টিলাইজার ইন্ডাস্ট্রি বলো, সবগুলো নদীর পাড়ে, এগুলো তো শহরের মাঝখানে না। তুমি যেটা শুরুতে যেটা বললে যে এনভায়রনমেন্ট পলিউশন, যেটা আমার সেটা তো আছেই, এর বাইরে আরো তোমার মানে মোর লজিক্যাল যে বিষয়, মোর রেশনাল যে টপিক গুলো, সেগুলো কিন্তু এখানে ইনভলভ করবে। তাহলে এই একই লাইনে হওয়ার পরেও চুয়েটের লোকেশন ভালো না, হোয়ার অ্যাজ আমার রাউজান পাওয়ার প্ল্যান্টের লোকেশন ঠিক আছে। যদিও রাউজান পাওয়ার প্ল্যান্টে যারা কাজ করে তাদের যে ফ্যাসিলিটিস এবং চুয়েটের লোকজনের ফ্যাসিলিটিস একই কিন্তু, ঠিক আছে? ওদের ফ্যাসিলিটি আমাদের ফ্যাসিলিটি সেম, মেডিকেল বলি বা ট্রান্সপোর্ট বলি বা কমিউনিকেশন বলি বা তোমার হচ্ছে কি বলে এটাকে রিক্রিয়েশনাল বলি, সবই। আমরাও যেমন এখন একটু খুশি হলে কার্বনে চলে যাই, রাউজান থেকে ওই পাওয়ার প্ল্যান্ট থেকে লোকজন খুশি হলে কার্বনে চলে যায়, ঠিক আছে? কিন্তু এই র মেটেরিয়াল এবং ফিনিশ গুডস এই বিষয়ের উপর আমরা যদি চিন্তা করি, তাহলে চুয়েটের লোকেশন অ্যাপ্রোপ্রিয়েট না, হোয়ারাস রাউজান থার্মাল পাওয়ার প্ল্যান্টের লোকেশন অ্যাপ্রোপ্রিয়েট। আমরা মোর প্রিসাইজলি আরো আসতে পারি, টিএসসি ইন চুয়েট, চুয়েটের মধ্যে টিএসসি যে লোকেশনটা, এইটার লোকেশনটা ঠিক আছে কিনা, এটাও কিন্তু আমরা জাস্টিফাই করতে পারবো। তারপরে জিমনেশিয়ামের যে লোকেশন, মাঠের কোনায় যে জিমনেশিয়ামের জন্য নতুন ফাউন্ডেশন হয়েছে, সেই লোকেশনটা আমরা জাস্টিফাই করতে পারবো যে ওই জিমনেশিয়ামটা সবগুলো হল থেকে দূরে এক কোনায়, ঠিক আছে? মাঠের পুরো মাঠের সিনিক বিউটি যেটা ছিল সেটা ওইটা হয়ে গেলে মাঠটা ছোট হয়ে যাবে। ওইটা হওয়া উচিত ছিল টিএসসির আশেপাশে, জিমনেশিয়াম হওয়া উচিত ছিল ক্যান্টিন 1 এর এই জায়গায় পুরো বিল্ডিং তুলে দিয়ে এখানে যদি একটা জিমনেশিয়াম হইতো। ইভেন টিএসসি যেটা আছে, এই টিএসসিটা যদি এখনকার লোকেশন না হয়, যদি ক্যান্টিন 1-2 জায়গায় যদি এটা ভেঙে দিয়ে যদি এখানে যদি টিএসসি হইতো, ইট উড বি মোর অ্যাপ্রোপ্রিয়েট। আমার সাথে এগ্রিড কিনা বলো? এটা এই জন্যই বলছেন না স্যার, আপনার সাথে অ্যাপ্রোপ্রিয়েট তো মানে এগ্রি হতেই হবে, আপনি যেহেতু কোশ্চেন করবেন খাতা দেখবেন আপনি, তা না, ওইরকম কোনো বিষয় না, ঠিক আছে? একদম রেশনালি তুমি চিন্তা করো, অ্যাজ এ চুয়েটিয়ান তুমি চিন্তা করো, তুমি জাস্ট টিএসসি টাকে যেখানে আছে এখান থেকে তুলে নিয়ে গিয়ে তুমি ক্যান্টিন 1-2 জায়গাটায় বসাও, তুমি দেখো পুরো সিনারিওটাই চেঞ্জ হয়ে যাবে। এই মসজিদের লোকেশন এবং টিএসসি লোকেশন পাশাপাশি, এটা পুরো কন্ট্রাডিক্টরি। টিএসসি সবসময় হট্টগোলের জায়গা, সবাই যে যার মতো করে, ওখানে অনেক অনেক রুমস থাকবে, ওখানে আমাদের যে অর্গানাইজেশন গুলো আছে সেগুলোর রুমস থাকবে, সেখানে টিচারদের জন্য লাউঞ্জ থাকবে, স্টুডেন্টসদের জন্য লাউঞ্জ থাকবে, সব সময় সরগরম মুখরিত থাকবে ডেফিনেটলি। স্যার আমার মনে হয় সাউথ এক্সটেনশনের ওখানে হলে ভালো হতো স্যার, সাউথ এক্সটেনশন লেক আছে সামনে, লেকের পাশে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সেটাও হতে পারে, ব্যাংকের সামনে যেটা, ওইটা আবার একটা প্রবলেম হচ্ছে, ওখানে টিচারদের জন্য ওই জায়গাটা আরো দূরে। আমি যদি টিচার স্টুডেন্ট সেন্টার হিসেবে চিন্তা করি, তাহলে ওটা টিচারদের যেটা টোটাল যে জায়গা সেখান থেকে আরো দূরে। এনিওয়ে ওই লোকেশনটাও ভালো, ঠিক আছে? তো এই আর কি, আমরা সবকিছু যে নেগেটিভলি চিন্তা করতে হবে নট নেসেসারি। আমরা যে ফ্যাক্টর গুলো আজকে জানলাম, যে প্রোডাকশন রিলেটেড, ম্যানুফ্যাকচারিং রিলেটেড কোন একটা ইন্ডাস্ট্রি তে আমার যে র ম্যাটেরিয়ালের অ্যাভেলেবিলিটি, আমার ওয়াটার সাপ্লাই, পাওয়ার সাপ্লাই, এনার্জি সাপ্লাই, ওয়াস্ট ডিসপোজাল, এরপরে কমিউনিটি অ্যাটিটিউড, এরপরে ক্লাইমেট, এরপরে ওয়ার্কফোর্স, সব, এবং নিয়ারেস্ট মার্কেট টু ডেলিভার দ্য ফিনিশড গুডস, এই বিষয়গুলো সবগুলোকে একসাথে করে আমাকে জাজ করতে হবে একটা
ইনস্টিটিউশন, একটা অর্গানাইজেশন, একটা ইন্ডাস্ট্রি, একটা ফ্যাক্টরি তার পারফেক্ট পজিশনে আছে কিনা। তুমি খেয়াল করো রুয়েটে গিয়েছো কেউ? স্যার জি হ্যাঁ, স্যার, বলো। বাড়ি বসে আমার। স্যার আচ্ছা। 12 তলা, আমাদের 12 তলা বিল্ডিং নিয়ে কিছু হ্যাঁ বলেন স্যার, ডেফিনেটলি, না অবশ্যই 12 তলা বিল্ডিং, একটা লোকেশনটা। এইরকম একটা 12 তলা বিল্ডিং, একটা স্যার কিভাবে বলবো বুয়েটে, তোমাকে? ওকে, স্যার সেম বাজেটে স্যার একটা বিল্ডিং হয়েছে স্যার আচ্ছা ওদের। আমরা আমি তোমাকে বলি কে কোথায় কি করছে আমি জানি না। আমার কথা হচ্ছে 12 তলা বিল্ডিং দিয়ে ঢাকা শহরে দুইটা প্রাইভেট ইউনিভার্সিটি চলতো, দুইটা, একটা না দুইটা প্রাইভেট ইউনিভার্সিটি ওটা 12 তলা বিল্ডিং দিয়ে চলবে। যে এরিয়া, এক্স্যাক্টলি স্যার। যে ফ্লোর এরিয়া, দুইটা প্রাইভেট ইউনিভার্সিটি এরকম একটা 12 তলা বিল্ডিং চলবে। এবং নট অনলি দ্যাট, এই 12 তলা ইউনিভার্সিটি, 12 তলা বিল্ডিং এর ইনফ্রাস্ট্রাকচার, এইটা একটা ইউনিভার্সিটির অর্নামেন্ট। তুমি যদি অর্নামেন্টটা এমন একটা জায়গায় করো যেটা দেখা যাচ্ছে না, তার লাভ কি হলো বলো? জি আমি স্যার। আমি একটা মানে হাতে একটা দামি ঘড়ি, ক্লাসরুম তো ভালো হয় নাই স্যার, দুই অপোজিটে দুইটা পাশাপাশি ক্লাসরুম, ক্লাস করা যায় না এই রুমে, আমি যে বলি কারণে ওই রুমে। আমি হাতে একটা দামি ঘড়ি পরলাম, র্যাডোর একটা ঘড়ি পরলাম, আর আমি হাত হাত মানে ফুলতা শার্ট বোতাম দিয়ে রাখলাম। আমি যদি এখন চিন্তা করি যে না আমার স্ট্যাটাস অনেক বেড়ে গেছে, তোমাকে কে দাম দিবে বলো? দেখবেই না স্যার, দাম দিবে। হ্যাঁ দেখবেই না। হ্যাঁ, তা আমি এটাই বলতে চাচ্ছি যে এই বিল্ডিংটা যদি এখানে না হয়ে ফ্রন্টে কোথাও হতো, এই বিল্ডিং এত সুন্দর আর্কিটেকচারাল ভিউতে শুধু এটা দেখার জন্য আসতো মানুষ। এক্স্যাক্টলি স্যার। তার মানে শুধু আমাদের ইএমএ বিল্ডিং এর লাইব্রেরির মাঝখানে যে ফাঁকা জায়গাটা স্যার, ওখানে করলেও তো হতো স্যার। তারপরে তোমার ইয়াতে কি কি বলবো, এটা এইটার ওরিয়েন্টেশনটা তো ভালো হয়নি, সেটা বাদ দাও, আমি লোকেশন নিয়ে আলোচনা করবো। ওরিয়েন্টেশন তো তোমার উত্তর দক্ষিণ হওয়া উচিত কিছুই ছিল, হয় এখন তো মাঝখানে কোনো লাইট যায় না, কোনো এয়ার ফ্লো হয় না, ঠিক আছে? তো এই 12 স্টোরেজ বিল্ডিং, আমি তো এটাকে 12 বলি যে সো কল্ড 12 স্টোরেজ আর কি, কারণ 12 স্টোরেজের বাস্তবতা আসলে কবে হবে জানি না। এখন এটাকে বলতে হবে একাডেমিক বিল্ডিং 5, সুন্দর করে বলতে হবে। হ্যাঁ হ্যাঁ, একাডেমিক বিল্ডিং 5। তারপরে যে 5টা ফ্লোর হচ্ছে। সরি বুঝি নাই। আরাফাত রানা স্যার বলছে 12 তলা বিল্ডিং হচ্ছে একটা ইঞ্জিনিয়ারিং ডিজাস্টারের এক্সাম্পল। না, এটা হচ্ছে ওই যে ইয়ে থাকে না তোমার, কলঙ্ক থাকে না টাইপের অবস্থা আর হয়ে গেছে আর কি, ঠিক আছে? মানে ইঞ্জিনিয়ারিং ডিজাস্টার, যথেষ্ট অপচয় একটা জিনিস। হ্যাঁ, তুমি স্যার বাইরের কেউ আসলে স্যার হাসে, বলে যে হ্যাঁ, তুমি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি শুধু এই বিল্ডিং এর লোকেশন দিলে, তুমি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি অনেক স্থাপনা দেখবা চুয়েটের মধ্যে যেগুলো আছে, তুমি আমাদের অডিটোরিয়াম দেখবা, আর সিএমসি মেডিকেল কলেজ, চিটাগং মেডিকেল কলেজ, আমার সৌভাগ্য হয়েছিল সেখানে 2-3 বার যাওয়ার বিভিন্ন কনসার্টে। তো সেইটার তুমি সিচুয়েশন, স্যার ওদের 12 তলা আমাদের 4-5 বছর পরে অনুমোদন হয়ে গেছে, ওদের পুরো আমাদের থেকে বিশাল বড় স্যার। আর আমাদেরটা ওদেরটা দেখতে স্যার কত সুন্দর, আর আমাদের দেখতে স্যার পুরো গার্মেন্টস। এক্স্যাক্টলি, যে একটু আগে যেটা কথা যে ইঞ্জিনিয়ারিং ডিজাস্টার, আমি লোকেশন নিয়ে বলতেছি না, বাজেট আমি ইমপ্লিমেন্ট করতে পারছি কিনা সেটা নিয়েও কিন্তু বলছি না, সেটা আলোচনা আলাদা। ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করাটাই তো হয় নাই স্যার। লোকেশন যদি হয়, তো আমাদের যে অডিটোরিয়ামে তুমি এখন অনেক সুন্দর ফার্নিশড করছে, নতুন যখন তোমরা আসবা ইনশাআল্লাহ তখন দেখতে পারবা অনেক ভিতরের সিচুয়েশন অনেক ইমপ্রুভ, ভিতরে কাজ করছে। কিন্তু তুমি সিএমসি অডিটোরিয়াম পুরো গোল, এবং এত মানুষ এখানে যে যায়, মানে তুমি বুঝতে পারবে না যে এত মানুষ, তোমার কাছে মনে হবে এই তো আমার সামনে, মনে করো এই স্টেজে এসে একজন ন্যাশনাল লেভেলের একজন আর্টিস্ট এসে গান গাচ্ছে, তুমি পিছন থেকে দেখতে পারবে না, whereas এখানে 1000 লোকজন বসে আছে। আর সিএমসির যে তোমার অডিটোরিয়ামটা আছে 1000তম, যে একদম লাস্ট রোয়ের, যে সে মনে হবে এটা আমার সামনেই দাঁড়ায় পারফর্ম করতেছে, মানে ডিজাইনটা এত সুন্দর, গ্যালারির মতো। এনিওয়ে, তো এটা নিয়ে কথা বললে আসলে অনেক কথা আসে, এগুলো নিয়ে কথা বলতে চাই না। তো এনিওয়ে, আমরা আজকে যতটুকু শিখলাম তার উপর ভিত্তি করে ফাইনাল এক্সামে তোমাদের কোন একটা লোকেশন দেয়া থাকবে, যে অমুক জায়গার ওই লোকেশনটা অ্যাপ্রোপ্রিয়েট কিনা। ইয়েস নো, এটা এক্সাক্ট যে অ্যান্সার যে তোমাকে ইয়েস হতেই হবে, নো হতেই হবে, নট নেসেসারি, তুমি তোমার পক্ষে যুক্তি দিবা, জাস্টিফাই ইওর অ্যান্সার, ঠিক আছে? হ্যালো, তো এইভাবেই আসলে আমরা এক্সামে লিখবো, যে আমি যেটা লিখবো ইয়েস অর নো, সেটা লিখে তার পাশে আমি আসলে লজিক গুলো বলবো যে এই কারণে এই জায়গাটা অ্যাপ্রোপ্রিয়েট নয়।
তবে এটা মাথায় রাখতে হবে শুরুতে কিন্তু আমার র ম্যাটেরিয়াল ফিনিশড গুডস এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? আমার যেহেতু ম্যানুফ্যাকচারিং রিলেটেড আমরা চিন্তা করছি, র ম্যাটেরিয়াল ফিনিশড গুডস আলোচনা করে দেন অন্যান্য বিষয়গুলো আমি কনসিডার করে দেখবো যে ওই লোকেশনটা ওই ফ্যাক্টরির জন্য পারফেক্ট আছে কিনা, ঠিক আছে? তো আজকের ক্লাস এতটুকুই। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি অ্যাটেন্ডেন্স নিচ্ছি, রেকর্ডিংটা অফ করো। ওকে স্যার। Okay.